কলকাতায় প্রথম সভায় তারা সিদ্ধান্ত নিয়েছিলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি এবং নবগঠিত বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী ও মন্ত্রীরা বাংলাদেশ ভূখণ্ডে প্রকাশ্যে শপথ নেবেন। প্রথমে এর জন্য স্থান নির্বাচন করা হয়েছিল মুক্ত চুয়াডাঙ্গা, কিন্তু এই খবর পাকিস্তানিরা জেনে যায় এবং সেখানে বোমা বর্ষণ শুরু করে। পরে শপথ গ্রহণের স্থান খুব গোপনে মেহেরপুরের বৈদ্যনাথ তলায় নির্ধারণ করা হয়। সেখানে 17 এপ্রিল ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও মন্ত্রীরা শপথ নেন। এর আগে 11 এপ্রিল নবনির্বাচিত প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদ বেতার ভাষণের মাধ্যমে বাংলাদেশ সরকার গঠনের কথা ঘোষণা করেন। যাই হোক, 16 এপ্রিলের মধ্যে সরকার গঠনের সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়। রাত প্রায় 12টার সময় জানা গেল নতুন রাষ্ট্রের পতাকা তৈরি করা হয়নি। এত রাতে তো দর্জি পাওয়া প্রায় অসম্ভব। অবশেষে খোঁজ নিয়ে জানা গেল ডেপুটি হাই কমিশনারের বাড়ির কাছে এক দর্জির দোকান আছে। মধ্যরাতে সেই দর্জির ঘুম ভাঙিয়ে তাকে বলা হলো পতাকা তৈরি করে দিতে। লোকটি সহজে রাজি হয়ে গেলেন। পতাকা প্রস্তুত হওয়ার পর যখন দর্জিকে তার প্রাপ্য দেওয়ার কথা উঠল, তখন সেই দর্জি 2 হাত জোর করে বললেন, আমাকে মাফ করবেন, এই পতাকা বানানোর জন্য আমি কোনো অর্থ নিতে পারবো না। কয়েকদিন পর আবার তার প্রাপ্য অর্থ দিতে গেলে তাকে আর পাওয়া গেল না। এরপরও চেষ্টা করা হয়েছে, কিন্তু তাকে পাওয়া যায়নি। 17 এপ্রিল মুজিবনগরে নির্বাচিত এমএনএ প্রফেসর মোহাম্মদ ইউসুফ আলী স্বাধীনতার সনদ ঘোষণা করেন এবং ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ও মন্ত্রিসভার সদস্যদের শপথ পাঠ করান। বিকেলের মধ্যে শপথ গ্রহণে সব আনুষ্ঠানিকতা নির্বিঘ্নে শেষ হয়। তাজউদ্দিন সাহেবের দূরদর্শিতা এবং দৃঢ়তার ফলে আমরা স্বাধীনতার দিকে বলিষ্ঠভাবে এগিয়ে যাই। কিন্তু অত্যন্ত দুঃখের সঙ্গে বলতে হয়, তাজউদ্দিন আহমদকে যে মূল্যায়ন করা উচিত ছিল তা করা হয়নি। 10 এপ্রিল সরকার গঠনের পর থেকে দায়িত্বপ্রাপ্তরা সরকার ও মুক্তিযুদ্ধ পরিচালনায় সক্রিয় হন। মুক্তিযুদ্ধের পুরো সময়ে এই মন্ত্রিসভার সাহায্যে অস্থায়ী সরকার পরিচালিত হয়েছিল। পূর্ব পাকিস্তান থেকে পালিয়ে আসা বেসামরিক কর্মকর্তাদের একটা অংশ অস্থায়ী সরকার পরিচালনায় যথেষ্ট সহযোগিতা করে। বাংলাদেশ সরকারের কার্যালয়গুলো ছিল ছড়ানো ছিটানো। প্রধানমন্ত্রী তাজউদ্দিন সাহেবের অফিস ছিল কলকাতার 8 থিয়েটার রোডে। থিয়েটার রোডে অস্থায়ী সরকারের প্রধানমন্ত্রীর কার্যালয়ে একটি ছোট্ট ঘর ছিল। সেই ঘরে বসেই তাজউদ্দিন সাহেব বাংলাদেশ সরকারের কাজকর্ম সম্পন্ন করতেন। তিনি অত্যন্ত ভদ্র ও অমায়িক ব্যক্তি ছিলেন। তার সঙ্গে যে কোনো বিষয় নিয়ে যুক্তিসঙ্গত আলোচনা করতে কোনো ধরনের বাধা ছিল না। এমনকি কাউকে তিনি তুচ্ছতাচ্ছিল্য বা অবজ্ঞা করে কথাও বলতেন না। সবাই তাকে অত্যন্ত শ্রদ্ধার চোখে দেখতেন। তার নিষ্ঠা ও আন্তরিকতার জন্য তিনি ভারতীয়দের কাছে একজন সম্মানিত ব্যক্তি হিসেবে সমাদৃত ছিলেন। তাজউদ্দিন সাহেব 9 মাসের মধ্যে সম্ভবত কোনো একদিন ঘণ্টা 2 জন্য তার পরিবারকে দেখতে গিয়েছিলেন। এছাড়া আর কোনো সময় তিনি তার পরিবারকে দেখতে গিয়েছিলেন বলে আমার মনে পড়ে না। তিনি কতটা সাধারণ জীবনযাপন করতেন তা না দেখলে বিশ্বাস করা কঠিন ছিল। তিনি তার ব্যক্তিগত কাজকর্ম মোটামুটিভাবে নিজেই করতেন। অস্থায়ী সরকারের ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম এবং অন্য মন্ত্রীরা পরিবারসহ কলকাতার ডাক্তার সুন্দরী মোহন রোডের একটি অ্যাপার্টমেন্টের বিভিন্ন ফ্ল্যাটে পরিবারসহ থাকতেন। তাজউদ্দিন আহমদের পরিবারও এই অ্যাপার্টমেন্টের একটি ফ্ল্যাটে ছিল, কিন্তু তিনি দেশ স্বাধীন হওয়ার আগে ওই ফ্ল্যাটে একদিনও থাকেননি। ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম ও অন্য মন্ত্রীরা তাদের দাপ্তরিক কার্যক্রম সাধারণত এসব বাসস্থানে থেকেই পরিচালনা করতেন। থিয়েটার রোডে প্রত্যেকের জন্য একটি করে কার্যালয় থাকলেও কদাচিৎ তারা এই কার্যালয়ে আসতেন। প্রয়োজনে বিভিন্ন বিষয় নিয়ে এখানে মন্ত্রিপরিষদের বৈঠক অনুষ্ঠিত হলেও ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ও মন্ত্রীরা থিয়েটার রোডে নিয়মিতভাবে না আসার কারণে বাইরে থেকে মনে হতো ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও মন্ত্রিপরিষদের অন্য সদস্যদের মধ্যে খুব একটা আলাপ আলোচনা, পরামর্শ ও বৈঠক হয় না। মুক্তিবাহিনীর প্রধান সেনাপতি কর্নেল ওসমানীর কার্যালয় ও আবাসস্থল ছিল থিয়েটার রোডে। মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের ব্যাপারে যাদের ওসমানী সাহেবের সঙ্গে কথা বলার প্রয়োজন হতো, তারা কর্নেল ওসমানীর কার্যালয় সংলগ্ন ঘরে তার সঙ্গে সাক্ষাৎ এবং আলাপ আলোচনা করতেন। ওসমানী সাহেবের অফিসে লোকজন ছিল অত্যন্ত সীমিত। আমি ছিলাম ওসমানী সাহেবের একমাত্র জ্যেষ্ঠ ও সার্বক্ষণিক কর্মকর্তা। আমাদের সঙ্গে সেখানে সেনাবাহিনীর একজন ডাক্তার ও একজন প্রশাসনিক কর্মকর্তা ছিলেন। এছাড়া কখনো কখনো স্টাফ অফিসার হিসেবে 2-1 সামরিক অফিসার সাময়িকভাবে আমাদের সঙ্গে থাকতেন। 2 ভারতীয় কর্মকর্তা নিয়মিতভাবে আমাদের কার্যালয়ে যোগাযোগ রাখতেন। প্রথম দিকে থিয়েটার রোডের কয়েকটি বড় কামরায় জ্যেষ্ঠ বেসামরিক অফিসারদের কার্যালয় ছিল। মন্ত্রিপরিষদ সচিব এইচ.টি. ইমাম, প্রতিরক্ষা সচিব এম.এস. আমাদ, সংস্থাপন সচিব নুরুল কাদের খান, অর্থ সচিব খন্দকার আসাদুজ্জামান, স্বরাষ্ট্র সচিব নুরুদ্দিন আহমদ অফিস করতেন।
উল্লেখিত বেসরকারি কর্মকর্তারা ছাড়া আরও কয়েকজন বেসামরিক কর্মকর্তা থিয়েটার রোডে বিভিন্ন মন্ত্রণালয়ের কার্যালয়ে কর্মরত ছিলেন। পূর্ব পাকিস্তান থেকে আরও কিছু বাঙালি বেসামরিক কর্মকর্তা-কর্মচারী কলকাতায় আশ্রয় নিয়েছিলেন। তারা আলোচনার জন্য এসব সচিব ও অন্যান্য কর্মকর্তাদের সঙ্গে দেখা করতেন। অন্য বেসামরিক কর্মকর্তারা বেশিরভাগ সময় পশ্চিম বাংলার বিভিন্ন স্থানে যেখানে অধিক সংখ্যক বাঙালি উদ্বাস্তু থাকত তাদের দেখাশোনা ও তদারকি করতেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের কার্যক্রম কলকাতার বাংলাদেশ হাইকমিশন থেকে পরিচালিত হতো। পররাষ্ট্রমন্ত্রী ছিলেন মোশতাক আহমদ। তার কার্যক্রম সন্দেহের ঊর্ধ্বে ছিল না। তিনি বেশি মাত্রায় বিদেশি কূটনীতিক ও গোয়েন্দাদের সঙ্গে যোগাযোগ রাখতেন। তিনি হাইকমিশন অফিস এবং নিজের বাসস্থানে দাপ্তরিক কার্যক্রম করতেন। একবার সরকারের কাজে তার আমেরিকা যাওয়ার কথা ছিল, কিন্তু সন্দেহজনক গতিবিধি এবং আচরণের পরিপ্রেক্ষিতে স্বয়ং প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদ তার সফর বাতিল করে দেন। সরকারের পররাষ্ট্র সচিব ছিলেন মাহবুবুল আলম চাষী। একটি সরকারের কার্যক্রম পরিচালনা করার জন্য যত রকমের সুবিধা, অর্থ ও লোকবল থাকা প্রয়োজন তা না থাকা সত্ত্বেও অস্থায়ী বাংলাদেশ সরকারের কার্যক্রম যথেষ্ট ফলপ্রসূ ছিল। তবে স্বীকার করতেই হবে, পূর্ব পরিকল্পনা না থাকায় এবং বঙ্গবন্ধুর স্পষ্ট কোনো নির্দেশনা না থাকায় পরবর্তী সময়ে তাজউদ্দিনকে অস্থায়ী সরকার পরিচালনায় যথেষ্ট বেগ পেতে হয়। নিজেদের মধ্যকার দ্বন্দ্ব ও কোন্দল স্বাধীনতা পরবর্তী বাংলাদেশেও বেশ প্রকট ছিল। এই সবই হয়েছিল রাজনৈতিক নেতৃত্বের দূরদর্শিতার অভাবে।